আমরা যারা ইংরেজিতে আমাদের স্কিল বাড়াতে চাই তাদের জন্য ইংরেজি বই পড়াটা খুবই জরুরি। আজকে আমি রবার্ট টি কিওসাকির রিচ ড্যাড পোর ড্যাড বইটি দিয়ে উদাহরণ দিব কিভাবে আমরা ইংরেজি বই পড়া শুরু করতে পারি। তো আমরা প্রথমে ইন্ট্রোডাকশন থেকে শুরু করি। তো একটি ইংরেজি বই পড়া আসলে কঠিন কিছু নয়, এজন্য আমাদের জানতে হবে ভোকাবুলারি এবং সম্পূর্ণ বাক্যের অর্থ বার করার কৌশল। এজন্য আমরা একটি বাক্যকে ভেঙে ছোট ছোট ভাগে ভাগ করতে পারি এবং অর্থটি উদ্ধার করতে পারি। কিন্তু অনেক সময় আমরা পুরো লাইনটি একসাথে পড়ি, যার কারণে হযবর লেগে যায় এবং আমরা মানে বুঝতে পারি না। তাহলে শুরু করি। রিচ ড্যাড পোর ড্যাড, অর্থাৎ ধনী পিতা এবং গরিব পিতা। হ্যাভিং টু ড্যাডস মানে দুইজন পিতা থাকা। অফার্ড মি মানে আমাকে প্রদান করে। দ্য চয়েস একটি পছন্দ। কি সেই পছন্দ দেখি। অফ কন্ট্রাস্টিং পয়েন্টস। কন্ট্রাস্টিং অর্থ কি? বিপরীত পয়েন্ট অর্থাৎ বিপরীত দিকগুলো। অফ ভিউ অর্থাৎ দুইটি বিপরীত দৃষ্টিভঙ্গি বা ভিউ অর্থ দৃশ্য বা দৃষ্টিভঙ্গি। হ্যাভিং টু ড্যাডস দুইজন পিতা থাকা। অফার্ড মি আমাকে প্রদান করেছে। দ্য চয়েস অফ কন্ট্রাস্টিং পয়েন্টস দুইটি ভিন্ন দিক। অফ ভিউ দেখার দুইটি ভিন্ন দিক বা দুইটি ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়েছে। ওয়ান অফ এ রিচ ম্যান একটি হলো ধনী মানুষের। অ্যান্ড ওয়ান অফ এ পোর ম্যান একটি হলো দরিদ্র মানুষের। অর্থাৎ দুইজন পিতা থাকা আমাকে দুইটি ভিন্নধর্মী পছন্দ দিয়েছে। কন্ট্রাস্টিং পয়েন্টস অর্থাৎ দুইটি বিপরীতধর্মী দিক দিয়েছে। অর্থাৎ তার যেহেতু একজন পিতা ধনী এবং একজন দরিদ্র, সেটা তাকে দুইটি ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়েছে। একটি হলো একজন ধনী ব্যক্তির, আরেকটি হলো একজন গরিব ব্যক্তির। তারপরের লাইন। আই হ্যাড টু ফাদার্স আমার আছেন দুইজন বাবা। আই হ্যাড টু ফাদার্স মানে আমার আছেন দুজন বাবা। এ রিচ ওয়ান একজন ধনী, অ্যান্ড এ পোর ওয়ান এবং একজন গরিব। ওয়ান ওয়াজ হাইলি এডুকেটেড একজন হলেন উচ্চ শিক্ষিত। তাহলে আমরা প্রতিটি অংশকে ছোট ছোট ভাগে ভাগ করছি এবং পড়ছি, যার কারণে আমরা সহজে মানে বার করতে পারছি। এবং যদি আমাদের কোনো ভোকাবুলারি জানা না থাকে, তাহলে আমরা ডিকশনারি ব্যবহার করে সহজেই সেই অর্থটি বের করে নিতে পারি। এজন্য আমরা একটি ডিকশনারি ইনস্টল দিয়ে রাখতে পারি। সো এটা মনে রাখতে হবে। তা যা পড়ছিলাম। ওয়ান ওয়াজ হাইলি এডুকেটেড একজন উচ্চশিক্ষিত, অ্যান্ড ইন্টেলিজেন্ট এবং বুদ্ধিমান। ইন্টেলিজেন্ট মানে আমরা জানি বুদ্ধিমান। হি হ্যাড এ পিএইচডি তার ছিল একটি পিএইচডি ডিগ্রি। আমরা জানি পিএইচডি ডিগ্রি পিএইচডি অর্থাৎ ডক্টর অফ ফিলোসফি। অ্যান্ড কমপ্লিটেড 4 years অফ আন্ডারগ্রাজুয়েট ওয়ার্ক ইন লেস দেন 2 years। তারপরের অংশটি আমরা দেখতে পাচ্ছি কমপ্লিটেড 4 years 4 বছর শেষ করেন। কিসের 4 বছর? অফ আন্ডারগ্রাজুয়েট অর্থাৎ তার আন্ডারগ্রাজুয়েট কোর্সের ওয়ার্ক, আন্ডারগ্রাজুয়েট কোর্সের বা কাজের 4 বছরের কাজ। ইন লেস দেন 2 years লেস দেন মানে কম, 2 বছরেরও কম সময়ে তিনি 4 বছরের আন্ডারগ্রাজুয়েট কোর্সটি শেষ করেন। আবার লাইনটি আমরা দেখছি কমপ্লিটেড 4 years অফ আন্ডারগ্রাজুয়েট 4 বছরের আন্ডারগ্রাজুয়েট ওয়ার্ক কোর্সটি শেষ করেন। ইন লেস দেন 2 years 2 বছরেরও কম সময়ে শেষ করেন। অর্থাৎ আমরা জানি আন্ডারগ্রাজুয়েট কোর্সটি অনার্সের 4 বছরের, সেটি তিনি 2 বছরেরও কম সময়ে শেষ করেন। হি দেন went on to স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি তারপর তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে যান।
গিয়েছিলেন। ওয়েন্ট আমরা দেখতে পাচ্ছি পাস্ট টেন্স গয়ের মানে গিয়েছিলেন। তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে গিয়েছিলেন। দ্য ইউনিভার্সিটি অফ শিকাগো, শিকাগোতে গিয়েছিলেন। অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে গিয়েছিলেন টু ডু। টু ডু মানে কি করতে, কি করতে? হিজ অ্যাডভান্স স্টাডিজ, তার উচ্চতর শিক্ষা শেষ করার জন্য তিনি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে গিয়েছিলেন। তাহলে তিনি কী কী ইউনিভার্সিটিতে গিয়েছিলেন? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অফ শিকাগো অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি টু ডু হিজ অ্যাডভান্স স্টাডিজ, তার উচ্চশিক্ষা গ্রহণের জন্য। অল অন ফাইন্যান্সিয়াল স্কলারশিপ, ফুল ফাইন্যান্সিয়াল স্কলারশিপ, সবগুলোই ফুল অর্থাৎ পূর্ণ, ফাইন্যান্সিয়াল মানে আর্থিক, স্কলারশিপ সবগুলোই আর্থিক ছাত্রবৃত্তির মাধ্যমে গিয়েছিলেন, স্কলারশিপের মাধ্যমে গিয়েছিলেন। অর্থাৎ তিনি সবগুলোতে স্কলারশিপ লাভ করে সেখান থেকে একটি আর্থিক পার্সেন্ট পেয়ে তারপর গিয়েছিলেন, সুবিধা পেয়ে, আর্থিক সুবিধা পেয়ে। দ্য আদার ফাদার, অন্য বাপ, দ্য আদার ফাদার, অন্য বাবা, নেভার কখনো, ফিনিশড, নেভার ফিনিশড কখনো শেষ করেননি, দ্য 8th গ্রেড, অর্থাৎ অন্য বাবা তার কখনো 8ম গ্রেড পর্যন্ত শেষ করেননি। অর্থাৎ দুইজন বাবা কী ধরনের শিক্ষা লাভ করেছেন সেটার বিষয়ে বলা হয়েছে। বোথ মেন ওয়ার সাকসেসফুল ইন দেয়ার ক্যারিয়ার্স, দুজন ব্যক্তি তাদের পেশায় বা ক্যারিয়ারে সফল ছিলেন। ইন ক্যারিয়ার্স ওয়ার্কিং হার্ড অল দেয়ার লাইফস, তাদের সমস্ত জীবন কঠোর পরিশ্রম করেন। বোথ আর্নড, বোথ অর্থাৎ উভয়, আর্নড অর্থাৎ উপার্জন করেছিলেন, বোথ আর্নড উভয়ে উপার্জন করেছিলেন। সাবস্টেন্সিয়াল ইনকামস, সাবস্টেন্সিয়াল অর্থাৎ যথেষ্ট পরিমাণ, সাবস্টেন্সিয়াল মানে যেটা অনেক দিন স্থায়ী হয়, সাবস্টেন্সিয়াল ইনকামস অর্থাৎ যথেষ্ট পরিমাণ আয় করেছিলেন, যেটা তাদের জন্য অনেক সাপোর্টিভ ছিল। বোথ আর্নড সাবস্টেন্সিয়াল ইনকামস, উভয়ই যথেষ্ট পরিমাণ উপার্জন করেছিলেন। ইয়েট ওয়ান অলওয়েজ স্ট্রাগলড, কিন্তু তারপরেও একজন সবসময় স্ট্রাগল অর্থ STRUGGLED, স্ট্রাগল অর্থাৎ সংগ্রাম করেছিলেন। তারপরে একজন সংগ্রাম করেছিলেন ফাইন্যান্সিয়ালি অর্থাৎ অর্থনৈতিকভাবে। দ্য আদার উড বিকাম ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন হাওয়াই, অন্যজন হয়েছিলেন হাওয়াইয়ের সবচেয়ে ধনী ব্যক্তি। ওয়ান ডাইড লিভিং tens of millions of dollars to his family, একজন মারা যান। ওয়ান ডাইড লিভিং, একজন মারা গিয়েছিলেন, লিভিং অর্থাৎ ছেড়ে, কি ছেড়ে? অফ মিলিয়ন্স অফ ডলার্স টু হিজ ফ্যামিলি, একজন মারা যান তার পরিবারের কাছে মিলিয়ন ডলার রেখে চ্যারিটিস অর্থাৎ দাতব্য সংস্থায়, CHARITIES, চ্যারিটির প্লুরাল চ্যারিটিস অর্থাৎ দাতব্য সংস্থাগুলোতে, অ্যান্ড হিজ চার্চ এবং তার চার্চে। একজন যিনি সবচেয়ে ধনী অবস্থায় মারা গেছেন, ওয়ান ডাইড লিভিং অর্থাৎ ছেড়ে, কি ছেড়ে মারা গেছেন? tens of millions of dollars, 10 মিলিয়ন ডলার তার পরিবার, দাতব্য সংস্থা এবং চার্চের জন্য এই ডলারটুকু রেখে তিনি মারা যান। দ্য আদার লেফট, অন্যজন লেফট অর্থাৎ ছেড়ে গিয়েছিলেন। বিলস টু বি পেইড অর্থাৎ পরিশোধযোগ্য কিছু বিল ছেড়ে গিয়েছেন, অর্থাৎ তিনি ধারগ্রস্ত অবস্থায় মারা গেছেন, অর্থাৎ তিনি তার বিল পরিশোধ করে যেতে পারেননি। দ্য আদার লেফট বিল টু বি পেইড, যেটা বিলস টু বি পেইড অর্থাৎ পরিশোধ করতে হবে এমন বিল লিখে গেছেন। একজন যেখানে পরিবার
দাতব্য সংস্থা এবং চার্চের জন্য রেখে গেছেন, অন্যজন বিল পরিশোধ করার জন্য রেখে গেছেন। এই হলো দুজনের পার্থক্য। বোথ অর্থাৎ উভয়, ম্যান ওয়ার স্ট্রং, উভয় ব্যক্তি ছিলেন শক্তিশালী অর্থাৎ স্ট্রং। বোথ ম্যান ওয়ার স্ট্রং, শক্তিশালী। ক্যারিজম্যাটিক অর্থাৎ অসাধারণ কোনো গুণ বা প্রতিভা সম্পন্ন। ক্যারিজম্যাটিক অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল, এবং ইনফ্লুয়েন্সিয়াল অর্থাৎ প্রভাবশালী। বোথ ম্যান অফার্ড মি অ্যাডভাইস, উভয় ব্যক্তি আমাকে দিয়েছেন অ্যাডভাইস অর্থাৎ উপদেশ। বাট দে ডিড নট অ্যাডভাইস দ্য সেম থিংস, কিন্তু দে ডিড নট, তারা দেয়নি, অ্যাডভাইস দ্য সেম থিং, একই জিনিস, অর্থাৎ তারা একই জিনিস উপদেশ দেয়নি। বোথ ম্যান বিলিভ স্ট্রংলি ইন এডুকেশন, দুজনই বোথ ম্যান বিলিভড অর্থাৎ বিশ্বাস করতেন, স্ট্রংলি অর্থাৎ দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, স্ট্রংলি বিলিভড ইন এডুকেশন, শিক্ষায় তারা দুজনই দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। বাট ডিড নট রিকমেন্ড অর্থাৎ সুপারিশ করা, কিন্তু সুপারিশ করেননি। দ্য সেম কোর্স অফ স্টাডি, কিন্তু একই ধরনের কোর্স অর্থাৎ বিষয় তারা সুপারিশ করেনি, অর্থাৎ দুজনে ভিন্ন ভিন্ন জিনিস সুপারিশ করেছিলেন পড়াশোনা করার জন্য। নট রিকমেন্ড, এই লাইন, বাট ডিড নট রিকমেন্ড অর্থাৎ সুপারিশ করেনি। দ্য সেম কোর্স, একই বিষয় অফ স্টাডি, একই বিষয় পড়াশোনার জন্য তারা সুপারিশ করেনি। ইফ অর্থাৎ যদি, ইফ আই হ্যাড অনলি ওয়ান ড্যাড, যদি আমার একজন বাবা থাকতেন, আই উড হ্যাভ টু অ্যাকসেপ্ট, আমার গ্রহণ করতে হতো, অর রিজেক্ট অথবা রিজেক্ট অর্থাৎ প্রত্যাখ্যান করতে হতো, হিজ অ্যাডভাইস, যদি আমার একজন বাবা থাকতো তাহলে আমার তার উপদেশ হয় গ্রহণ অথবা প্রত্যাখ্যান করতে হতো। হ্যাভিং টু ড্যাডস, কিন্তু দুইজন বাবা থাকা, অফার্ড মি, আমাকে প্রদান করেছে, দ্য চয়েস, একটি চয়েস প্রদান করেছে, অর্থাৎ দুজন বাবা থাকায় আমার দুটো অপশন পেয়েছি, সেটি হলো অফ কন্ট্রাস্টিং পয়েন্টস। কন্ট্রাস্টিং অর্থাৎ কি, বৈসাদৃশ্যমূলক দুটি অর্থাৎ বিপরীতধর্মী দুটি দিক, পয়েন্টস, কন্ট্রাস্টিং অর্থাৎ বিপরীতধর্মী। অফ ভিউ অর্থাৎ দেখার দুটি বিপরীত দিক দিয়েছে। ভিউ অর্থ আমরা দৃশ্য ব্যবহার করতে পারি, কিন্তু এখানে হয়েছে দৃষ্টিভঙ্গি অর্থে বা দেখার, যে একটি জিনিসকে দুভাবে দেখা যায়। অফ কন্ট্রাস্টিং পয়েন্টস অফ ভিউ অর্থাৎ দুটি বিপরীত দৃষ্টিতে দেখা যায়। দুজন বাবা থাকার কারণে সে দুটি বিপরীত দিক দেখতে পারে। ওয়ান অফ এ রিচ ম্যান, একটি হলো ধনী লোকের দৃষ্টিভঙ্গি, অ্যান্ড ওয়ান অফ এ পুয়ার ম্যান অর্থাৎ আরেকটি হলো দরিদ্র লোকের দৃষ্টিভঙ্গি, অর্থাৎ দুজন বাবা থাকা তাকে দুটি চয়েস দিয়েছে, একটি হলো একজন ধনী ব্যক্তির দৃষ্টিভঙ্গি, আর একটি হলো একজন দরিদ্র ব্যক্তির দৃষ্টিভঙ্গি। ইনস্টেড অফ অর্থাৎ পরিবর্তে, ইনস্টেড অফ সিম্পলি অ্যাকসেপ্টিং অর রিজেক্টিং ওয়ান অর দ্য আদার, একজনকে অ্যাকসেপ্ট আর আরেকজনকে রিজেক্ট অর্থাৎ একজনকে গ্রহণ আর আরেকজনের প্রত্যাখ্যানের বদলে, আই ফাউন্ড মাইসেলফ, আমি নিজেকে পেয়েছিলাম, থিঙ্কিং মোর অর্থাৎ অধিক চিন্তা করতে, কম্পেয়ারিং আরও অধিক তুলনা করতে, অ্যান্ড দেন চুজিং ফর মাইসেলফ, অর্থাৎ তাদেরকে গ্রহণ অথবা প্রত্যাখ্যান করার আগে কী করেছিলাম, আমি নিজেকে আবিষ্কার করেছি চিন্তা করতে, কম্পেয়ার অর্থাৎ তুলনা করতে, অ্যান্ড দেন চুজিং ফর মাইসেলফ, তারপর আমার জন্য যেটা ভালো সেটা পছন্দ করতে, অর্থাৎ কাউকে গ্রহণ বা কাউকে প্রত্যাখ্যানের বদলে সে বেছে নিয়েছিল অধিক বেশি চিন্তা করা এবং তুলনা করা এবং তার জন্য যেটি ভালো সেটি পছন্দ করা। দ্য প্রবলেম ওয়াজ দ্যাট দ্য রিচ ম্যান ওয়াজ নট রিচ ইয়েট, সমস্যা হলো ধনী লোকটি এখনও ধনী নয়, অ্যান্ড দ্য পোর ম্যান ওয়াজ নট পোর ইয়েট, এবং দরিদ্র লোকটি ততটা দরিদ্র নয়। উভয়ই ওয়ার জাস্ট স্টার্টিং আউট অন দেয়ার ক্যারিয়ার্স, দুজনই তাদের পেশা শুরু করেছিলেন, অ্যান্ড বোথ ওয়ার স্ট্রাগলিং উইথ মানি অ্যান্ড ফ্যামিলিজ, এবং দুজনই স্ট্রাগলিং অর্থাৎ সংগ্রাম করছিলেন উইথ টাকা অ্যান্ড ফ্যামিলিজ, টাকা এবং পরিবার নিয়ে দুজনই সংগ্রাম করছিলেন। তো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, এভাবেই আপনারা একটি বাক্যকে ভেঙে
ছোট ছোট করে ইংরেজি বই পড়া শুরু করতে পারবেন। এতে আপনার রিডিং স্কিল বৃদ্ধি পাবে এবং আপনার ভোকাবুলারি অর্থাৎ শব্দ ভাণ্ডার বৃদ্ধি পাবে। যে কোনো প্রতিযোগিতামূলক ইংরেজি পরীক্ষার জন্য ভোকাবুলারি জানা এবং রিডিং স্কিল ডেভেলপ করা খুবই জরুরি। তাই আশা করি আপনারা এটি লক্ষ্য করবেন এবং সতর্কভাবে ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভোকাবুলারিগুলো নোট ডাউন করবেন। আমরা একটি পপ আপ ডিকশনারি রেখে সহজেই আমরা শব্দের অর্থ দেখে নিতে পারি এবং নোট ডাউন করতে পারি। যেমন কন্ট্রাস্টিং অর্থ বিপরীত হওয়া, এই শব্দটি আমরা এখানে পেয়েছি, তো এটা আমরা নোট ডাউন করতে পারি। এভাবে আমরা ইম্পর্ট্যান্ট শব্দগুলো নোট ডাউন করতে পারি। ভিউয়ার্স, আমরা সহজেই এভাবে ভোকাবুলারিগুলো নোট ডাউন করতে পারি। যেমন এই পাঠটির ইম্পর্ট্যান্ট কিছু ভোকাবুলারি এখানে লেখা আছে। ইন্টেলিজেন্ট অর্থ বুদ্ধিমান, আন্ডার গ্রাজুয়েট অর্থ স্নাতক পর্যায়, অ্যাডভান্স স্টাডিজ অর্থ উচ্চতর পড়াশোনা, ফিনান্সিয়াল স্কলারশিপ অর্থ আর্থিক বৃত্তি, ক্যারিয়ার অর্থ পেশা, সাবস্টেন্সিয়াল অর্থ উল্লেখযোগ্য বা প্রচুর, ইনকাম অর্থ আয়, স্ট্রাগলড অর্থ সংগ্রাম করেছে, ফিনান্সিয়ালি অর্থ আর্থিকভাবে, রিচেস্ট অর্থ সবচেয়ে ধনী, মিলিয়নস অর্থ লক্ষাধিক, চ্যারিটিস অর্থ দাতব্য প্রতিষ্ঠান, ইনফ্লুয়েন্সিয়াল অর্থ প্রভাবশালী, ক্যারিজম্যাটিক অর্থ আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পন্ন, অ্যাডভাইস অর্থ উপদেশ পরামর্শ বা উপদেশও বলা যায়, রিকমেন্ড অর্থ সুপারিশ করা, কোর্স অফ স্টাডি অর্থ অধ্যয়নের ধরন, অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করা, রিজেক্ট অর্থ প্রত্যাখ্যান করা, চয়েস অর্থ পছন্দ, কন্ট্রাস্টিং অর্থ ভিন্নধর্মী, কম্পেয়ারিং অর্থ তুলনা করা, চুজিং অর্থ বেছে নেওয়া। এভাবে আমরা আমাদের ভোকাবুলারিও বৃদ্ধি করতে পারি, সাথে সাথে ইংরেজি বই পড়ার অভ্যেস করতে পারি, যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।